তারপরে অগ্রিম ভাড়া সম্পদ, এটা আয়কর, আয়কর ফেরত নিচ্ছে, আয়কর আবার ফেরত নিচ্ছে। দাবিহীন লভ্যাংশ, তারপরে হচ্ছে প্রদেয় হিসাব। এই ছোট্ট একটা রেওয়ামিল এর সমন্বয়তে বলছে শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। দাবিহীন লভ্যাংশের অর্ধেক অবলোকন করতে হবে। সমন্বয়তে বলছে এটা 9% বন্ড বছরের মাঝামাঝি সময় ইস্যু করা হয়েছে, তার কিভাবে 6 মাসের অন্তর্বর্তী লভ্যাংশকে চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশের সাথে সমন্বয় করতে হবে। অন্তর্বর্তী লভ্যাংশ যা দিছে সেটাকে চূড়ান্ত লভ্যাংশের সঙ্গে সমন্বয় করতে হবে। বন্ডের উপরে প্রদেয় সুদের পরিমাণ নির্ণয় করো। ক, খুব সহজ প্রশ্ন। বন্ডের উপরে প্রদেয় সুদের পরিমাণ নির্ণয়। বন্ডের উপর প্রদেয় সুদ নির্ণয়। বন্ডের উপরে প্রদেয় সুদের পরিমাণ নির্ণয়। 9% বন্ড হচ্ছে 60,000 টাকা। 9% বন্ড মানে ঋণপত্র, 60,000 টাকা। 9%। তারপরে হলো তোমার এটা হলো অর্ধেক বছরের মাঝামাঝি সময়, তাহলে কত হয়? 6 নং 5400, 6 নং 5400 তার অর্ধেক হচ্ছে 2700। এই 2 নাম্বার পেয়ে গেছে। বোর্ডের অঙ্ক তো শেষ, 12 নম্বর প্রশ্ন তো শেষ। বন্ডের উপরে প্রদেয় সুদের পরিমাণ নির্ণয় দেওয়া আছে। 9% বন্ড হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকার উপর 9% বন্ডের সুদ হয় হলো 6 নং 5400 টাকা। আর বলছে যে বন্ডের উপরে 9% বন্ড সমন্বয় নাম্বার 3 বলছে, 3 নম্বর সমন্বয়তে 9% বন্ড বছরের মাঝামাঝি সময় ইস্যু করা হয়েছে। তাহলে বছরের মাঝামাঝি অর্ধেক বছরের সুদ হবে, তার 2700 টাকা। শেষ। ক নম্বর প্রশ্ন উত্তর দেওয়া শেষ। খতে বলছে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে একটু লিখে নাও, বন্ডের উপর প্রদেয় সুদের পরিমাণ নির্ণয়। এরপরে বলছে যে সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী। যেহেতু আমি শুধু আজকের একটা দিনই তোমাদের গ্রুপে ক্লাস নেব, সেই জন্য একটা আর্থিক অবস্থার বিবরণী করে দিচ্ছি। কারণ যারা রেগুলার ক্লাস নেবে তারা সিলেবাস অনুযায়ী পড়াবে তাদের মতো করে। আর ফেব্রুয়ারি মাসে কলেজ খুললে তখন দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। যাতে ক্লাসটা হয়, দেখা সাক্ষাৎ হয় সবার সাথে সবার। আর কতদিন এইভাবে বসে বসে বেতন খাওয়া। তাহলে ক নাম্বার প্রশ্ন উত্তর শেষ। খ নাম্বার হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। খ, সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী 2টা ঘর হলেই হবে, বেশি জায়গা লাগবে না, এই আর কি। সংরক্ষিত আয় বিবরণী। তাহলে বিগত বছরের সংরক্ষিত আয় বিবরণীর একটা রেজাল্ট দেওয়া আছে, যেটাকে আমরা বলবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি গত বছরের সংরক্ষিত আয়ের জের, এটা এখানে দেওয়া আছে যে সংরক্ষিত আয় বিবরণীর জের 1/1/2016, এটা হলো তোমার 23,000 টাকা। সংরক্ষিত আয় বিবরণীর জের দেওয়া আছে হলো 23,000। তারপরে এই বছরে যেটা লাভ হয়েছে নেট লাভ, নেট লাভ বিডি, নেট লাভ এখানে নিয়ে আসা হলো। নেট লাভ হয়েছিল মাত্র 7,000। নেট লাভ হয়েছে হলো 7,000 টাকা। এটা একটা আসলো। আর একটা সমন্বয়তে বলছে 2 নম্বর সমন্বয়, দাবিহীন লভ্যাংশের অর্ধেক অবলোকন করতে হবে। তাহলে দাবিহীন লভ্যাংশ অবলোকন অর্ধেক। আসবে ফোন দাও, আসবে না? ফোন দিচ্ছি ধরেই না, ইয়াল্লা আসতে হবে তো। দাবিহীন লভ্যাংশের অবলোকন। তাহলে দাবিহীন লভ্যাংশ স্যার এখানে 2টা কলাম টানতে হবে না 3টা কলাম? 3টা কলাম লাগবে না, 2টাতেই হয়ে যাবে। যদি কোনো কাজ থাকে তাহলে আমরা এখানে করে নেব, ইনার কলামে করে নেব। তাহলে দাবিহীন লভ্যাংশ আসতে হলো রেয়া মিলে 19,500 টাকা। এই 19,500 টাকার অর্ধেক অবলোকন করতে বলছে। তাহলে কত হচ্ছে? 9 দুগুণ 18, 9,750। ঠিক আছে কি? 9,750 টাকা। আরো একটা বিষয় দেখো, আয়কর শোধ করছে হলো 15,000 আর আয়কর ফেরত পাইছে হলো
500, তাহলে ফেরতটা এখানে যোগ করে দিই। আয়কর ফেরত, আয়কর ফেরত প্রদান থেকে বাদ দিলেও হবে, এখানে যোগ করে নিয়েই সহজ হলো। এই চারটে আইটেম এখানে আসলো। সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে আসলে হচ্ছে গত বছরের সংরক্ষিত আয়ের জের, চলতি বছরের নেট লাভ, দাবিহীন লভ্যাংশের অর্ধেক অবলোকন করতে বলছে সেটা, আর আয়কর ফেরত পাওয়া গেছে 500 টাকা। তাহলে সব মিলে কত হলো? 250। যোগ দাও। কে মেধা আছে নাকি ক্লাসে? 40,250। জি স্যার। 40,250 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এখান থেকে আমরা বাদ দেব, বাদ লভ্যাংশ প্রদান ও অন্যান্য সমন্বয়, অন্যান্য সমন্বয়, লভ্যাংশ প্রদান ও অন্যান্য সমন্বয়, লভ্যাংশ প্রদান ও অন্যান্য সমন্বয়। স্যার দাবিহীন লভ্যাংশ অবলোকনের পর কি লিখছেন? এটা হাফ। আয়কর ফেরত, হ্যাঁ, দাবিহীন লভ্যাংশ অবলোকন অর্ধেক, হাফ, 9,750 টাকা। তারপর আয়কর ফেরত 500 টাকা। তাহলে লভ্যাংশ প্রদানের জায়গায় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিছে 20,000 টাকা। দেখো আমি আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ শোধ করছে হলো 20,000। আর সমন্বয়তে বলছে যে শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে আমরা এটাকে বলতে পারি চূড়ান্ত লভ্যাংশ, চূড়ান্ত, নাকি চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশ দেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশ, চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশ। তাহলে শেয়ার প্রতি 2 টাকা করে, সমন্বয় নম্বর 1 বলছে এটা। তাহলে শেয়ার মূলধন হচ্ছে তোমার 3,10,000 টাকা দামে 30,000 শেয়ার। তাহলে 30,000 শেয়ারে 30,000 শেয়ার গুণন 2 টাকা, এখান থেকে আবার বাদ দেব হলো 20,000 টাকা। দেখো সমন্বয়টা কিন্তু একটু সুন্দর করে বলছে কথাটা। বলছে যে অন্তর্বর্তী 4 নম্বর সমন্বয়, সমন্বয় নম্বর 4, সমন্বয় নম্বর 2 তে বলছে যে শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশ হচ্ছে 30,000 শেয়ারে 2 টাকা করে 60,000 টাকা। আর 4 নম্বর সমন্বয়তে গিয়ে বললো যে অন্তর্বর্তী লভ্যাংশকে চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশের সাথে সমন্বয় করতে হবে। তার মানে আগে যে 20,000 টাকা সে লভ্যাংশ দিছে এটা বাদ দিতে হবে। তাহলে 30 দুগুণে 60,000 টাকা হচ্ছে মোট লভ্যাংশ, তার মধ্যে আগে দিছে হলো 20,000, তাহলে এখন চূড়ান্ত ভাবে দেবে হলো 40,000। তাহলে চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশ হচ্ছে 40,000 টাকা। এটা একটা গেল। তারপর আর কি আয়কর, আয়কর আছে, আয়কর, আয়কর পরিশোধ করছে হচ্ছে 15,000 টাকা। তুমি ইচ্ছা করলে ওই 500 টাকা যে উপরে আয়কর ফেরত পাইছি সেটা এখান থেকে বিয়োগ দিলেও চলতো, 15,000 থেকে বাদ দিলেও হতো, অসুবিধা নেই, যে কোনো ভাবে করা যাবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এই তো শেষ, আর কিছু নাই। তাহলে 75,000 টাকা, 40, 50, 60, 70, 75, তাহলে 40,000। স্যার আয়কর 15,000 কেন হলো? ফেরত দিছি তো 500। ফেরত 500 উপরে যোগ করে দিছি, এই যে উপরে দেখো যোগ করে দিছি, ফেরতটা যোগের মধ্যে দিছি আর আয়কর প্রদানটা বিয়োগের মধ্যে দিছি। তুমি ইচ্ছা করলে এখানে 14,500 লেখা যাবে, 500 বাদ দিয়ে, তাহলে এটা লেখা যাবে না, এটাও হবে ওটাও হবে। তাহলে 75,000 থেকে 40,250 টাকা বাদ দাও, তাহলে কত থাকলো? 34,750, 34,750 টাকা মাইনাস, বুঝছো, যে বা ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি টু বিএস ব্যালেন্স শিট। এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু ডেবিট জের, ক্রেডিট জের না, কিন্তু ডেবিট জের, ডেবিট জের সিডি, তার মানে লস, ডেবিট জের মানে লস, আর ক্রেডিট জের মানে হচ্ছে লাভের জের। এই তো শেষ। তাহলে একটু টেকনিক্যাল দিছে কিন্তু অঙ্কটা, দেখো আয় যা হইছে তার চেয়ে ব্যয় বেশি হইছে, মানে আয় হইছে হলো 40,250 টাকা, কিন্তু
প্রদান করছে অনেক টাকা, ৭৫,০০০ টাকা, কর দিছে ১৫,০০০, লাভ দিছে ৬০,০০০, দিয়ে কি এখন কোম্পানি লস করে গেছে। লসে পড়ে গেলে কোনো সমস্যা নেই, লসের টাকাও আছে এখানে, যে সঞ্চিত তহবিল আছে একটা ২০,০০০ টাকা, ৩৯,০০০ টাকা লস। সঞ্চিত তহবিল আছে হলো ২,০০০ মাত্র। আচ্ছা থাক, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে শেষ করো, মিশা দেবো। ক হয়ে গেল। গতে বলছে যে আর্থিক অবস্থার বিবরণী ছকে ডিসেম্বর ৩১, ২০১৬ সালের জন্য শেয়ার মূলধন, সঞ্চিত এবং উদ্বৃত্ত মোট দায়ের পরিমাণ দেখাও। তার মানে শুধুমাত্র দায় পাশে করতে বলছে। আর্থিক অবস্থার বিবরণী আংশিক। মিশালাম নাকি? মিশাবো? মিশন স্যার। আচ্ছা, সবাইকে হারায় গেছে নাকি ক্লাস থেকে? মেধা, আমি কেমনে বলবো স্যার? দেখা যাচ্ছে না কজন আছে? না, আমি তো আমার 13 জন আছে। 13 জন মেলা নাও। হ্যাঁ, আসি স্যার, করতেছি ক্লাস। তাহলে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর 2016 সাল। এইখানে লিখে দাও আংশিক। আংশিক মানে অর্ধেক, মানে এক অংশ আর কি। শুধুমাত্র দায়ের অংশ করতে বলছে, শুধুমাত্র দায়ের অংশ করতে বলছে। ঠিক আছে, দায়ের অংশই করব। তাহলে লিখে নেব দায় ও শেয়ার হোল্ডার দের সত্ত্ব। দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব একবারে লিখলাম। শেয়ার মূলধন, এখানে অনেক কিছু লেখা লাগে, শর্টকাটে লিখে দিলাম। শেয়ার মূলধন 3 লাখ টাকা। শেয়ার মূলধনের জায়গায় অনেক ভেঙে ভেঙে লিখতে হবে, শেয়ার ইস্যুর অঙ্কের মতো করে, যে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, আদায়কৃত মূলধন, যাই হোক 3 লাখ টাকা নিট আর কি। 3 লাখ টাকা দিয়ে শুরু করলাম। তারপরের অপশনটা হবে হলো সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত, সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি তহবিল 2000, সঞ্চিতি তহবিল হলো 2000। তারপরে শেয়ার অধিয়ার থাকলে দাও। আচ্ছা, আর কিছু নাই রে, এইটুকুই শেষ। আর কিছু নাই, আর কিছু নাই, আর কিছু নাই, আর কিছু নাই, শেষ। এই একটাই, তাহলে 2000 টাকাই। তারপরে দেব দীর্ঘ মেয়াদি দায়। দীর্ঘ মেয়াদি দায়, দীর্ঘ মেয়াদি দায় 9% বন্ড। 9% বন্ড, বন্ড মানে ঋণপত্র। কত টাকা? 60,000 টাকা। 9% বন্ড হলো 60,000 টাকা। তারপরে দেব চলতি দায়। চলতি দায়, আস্তে আস্তে লেখো। চলতি দায়ে কি কি আছে? প্রদেয় হিসাব আছে। প্রদেয় হিসাব 15,000। প্রদেয় হিসাব 15,000। তারপরে দাও দাবিহীন লভ্যাংশ। দাবিহীন লভ্যাংশ হলো 19,500। এটাতে আবার অবলোপন হয়েছে। অবলোপন
৯৭৫০, তাহলে এখন আছে ৯৭৫০। লাভহীন লভ্যাংশ ১৯৫০০ বিয়োগ অবলোকন ৯৭৫০, তাহলে এখন থাকলো ৯৭৫০। তারপরে বন্ডের বকেয়া সুদ, বন্ডের বকেয়া সুদ ২৭০০ টাকা। ঋণপত্রের বকেয়া সুদ হচ্ছে ঋণপত্রের বকেয়া সুদ আমার এখানে হবে না, ঋণপত্রের বকেয়া সুদটা এখানে হবে না। কেন হবে না? কেন হবে না সে তো বলা অনেক সময় সাপেক্ষ। যে অঙ্কটা আমরা করতেছি সেটা একটা রেয়ামিল করে দেওয়া আছে, সেই রেয়ামিলের মধ্যে নিট লাভ দেওয়া আছে, নিট লাভটা বের করে দেওয়া আছে। নিট লাভ হচ্ছে ৭০০০ টাকা। তো নিট লাভ যেহেতু বের করে দেওয়ার পরে রেয়ামিলটা তৈরি করছে, সেই জন্য যদি ঋণের সুদটা থাকতো, বকেয়া থাকতো, তাহলে কিন্তু রেয়ামিলে উল্লেখ থাকতো যে ঋণের বকেয়া সুদ। যেহেতু ঋণের বকেয়া সুদটা উল্লেখ নাই, ক্রেডিট পাশে নাই, সেই জন্য ঋণের সুদটা পরিশোধ করা হিসেবে গণ্য করতে হবে। যেমন এখানে ধরো বেতন নাই, ভাড়া নাই, কোনো কিছু কিন্তু নাই, কারণ হলো কি যেখানে নিট লাভটা করে দেওয়া আছে, কাজে ঋণের সুদটা এখানে আসবে না বাবা। তাহলে ওই যে তোমার ঘোষণাকৃত লভ্যাংশ, চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশ, চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশ ৪০,০০০। চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশ হচ্ছে ৪০,০০০ টাকা। তারপর বন্ড দিছি, বন্ডের সুদ এখানে আসতেছে না, সঞ্চিত হবে দিলাম। অগ্রিম ভাড়া আসবে না, আয়কর আসবে না, আয়কর ফেরত আসবে না, দাবিহীন লভ্যাংশ দিছি, প্রদেয় হিসাব দিছি, ঘোষণাকৃত লভ্যাংশ দিলাম, দাবিহীন লভ্যাংশ অবলোকন করছি, বন্ডের সুদ এখানে আসতেছে না। অন্তর্বর্তীকালীন লভ্যাংশকে চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশের সাথে সমন্বয় করতে হবে। শেষ, কাজ শেষ, এইটুকুই, আর কিছু নাই। তবে একটা প্রশ্ন থাকা উচিত তোমাদের, সেটা হলো, সেটা পরে ৪০, ৫০, ৫৫, ৬৪,৭৫০। ৬৪,৭৫০ টাকা। এবার টোটাল করে ফেলো। এই হচ্ছে বোর্ডের কোশ্চেন, তো ছোট ছোট প্রশ্ন। আর্থিক অবস্থা নিয়ে আংশিক ক খ গ, দেখো খুব ছোট্ট প্রশ্ন, মোটামুটি ৪,২৬,৭৫০। ৪,২৬,৭৫০ টাকা। আচ্ছা, তাহলে কথা হলো যে এই যে সঞ্চিতি এবং উদ্বৃত্ত যে আমরা লিখলাম, সঞ্চিতি তো হবে, এখানে কিন্তু এটা দিলাম না যে সংরক্ষিত আয়ের জের। সংরক্ষিত আয়ের জের কেন দিলাম না? যে অঙ্কটা আমাদের কিন্তু লাভ হয়নি, হয়েছে হলো সংরক্ষিত আয়ের মাইনাস ফিগার আসছে, লস আসছে, নেগেটিভ। তো যদি ওইটা সংরক্ষিত আয়ের জের থাকে, তাহলে আমরা দেব দায় পাশে, দায় পাশের সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে দেব। কিন্তু যদি ওটা জের না এসে যদি নেগেটিভ আসে, যে যদি ঋণাত্মক আসে আর কি, তাহলে ওটা সম্পদ পাশে দেখাতে হবে, ভুয়া সম্পদের মধ্যে। আমরা যদি লিখি অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়ের মধ্যে তাহলে লোকসানটা দেখাতে হবে। যেহেতু এটা কোম্পানির অঙ্ক, যৌথ মূলধনী কোম্পানির, মূলধনের সঙ্গে লাভ হলে যোগ হবে না, আবার লোকসান হলে মূলধন থেকে বিয়োগ যাবে না। সেই জন্য যদি লাভের জের থাকে, তাহলে সে দায় পাশে দেখাবো সঞ্চিত এবং উদ্বৃত্তের নিচে। আর যদি অঙ্কটা লোকসান আসে, মাইনাস চলে আসে, তাহলে সেটা সম্পদ পাশে ভুয়া সম্পদের মধ্যে দেখাতে হবে। এই হচ্ছে কথা। তো এই তো একটা অঙ্ক করা হয়ে গেল। ১৭ সাল রাজশাহী বোর্ড